আমি তখন সবে স্কুল পাশ করে কলেজে ঢুকেছি। কলেজে গরমের ছুটি পড়েছে। দিনগুলো বেশ হেসে খেলে গা ভাসিয়ে কেটে যাচ্ছিল। এখন আমি ট্রেনে করে চলছি মামার বাড়ির উদ্দেশ্যে। আমি শেষ মামার বাড়িতে গিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে। মাঝখানে এই 2 বছরের ব্যবধানে অনেকগুলো কারণ আছে। কারণগুলো হচ্ছে, প্রথমত স্কুলে পড়ার সময় পড়াশোনার অতিরিক্ত চাপ ছিল, আর দ্বিতীয়ত এই 2 বছরে মার শরীর একদম ভালো যাচ্ছিল না। আর আরো একটি কারণ, যেটা সব থেকে বড় কারণ, জায়গাটা কলকাতা থেকে অনেকটাই দূরে। কলকাতা থেকে ট্রেন ধরে ডুমুরপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে মাইল 5 দূর। মা এই 2 বছরের মধ্যে মামার বাড়িতে বহুবার চিঠি পাঠিয়েছে, কিন্তু সেই চিঠির প্রতি উত্তরে কোনো চিঠি আমরা পাইনি। প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের বহুদিন না যাওয়ার ফলে তাদের মনে রাগ জমেছে, কিন্তু বহুবার নানান রকম ভাবে ক্ষমা চেয়ে চিঠি লেখার পরও যখন প্রতি উত্তরে কোনো চিঠি পাওয়া গেল না, তখন আমি গিয়ে একবার দেখে আসব কি হয়েছে। তাই ঠিক করলাম। আর এখন আমার কলেজের ছুটি চলছে, তাই কোনো অসুবিধে হবে না। মামার বাড়িতে আছে বলতে দাদু আর একটি মামা। আমার বড় মামা আমাকে অনেক ভালোবাসতেন, অতুলনীয় ভালোবাসতেন। মামা বেশ চটপটে ধরনের ভালো ছেলে। আমি গেলে মামা এক মুহূর্তের জন্য আমাকে হাতছাড়া করেন না। সব জায়গায় আমাকে নিয়ে ঘুরতেন। তাই মামার বাড়িতে এলে এরকম ছোটাছুটি আমার বেশ ভালোই লাগে। এতদিন পর মামার বাড়ি যাচ্ছি, মনে একটা খুশি খুশি ভাব। আমার মাথার মধ্যে ওই চিন্তাটাই ঘুরে বেড়াচ্ছে যে এতগুলো চিঠির পরিপ্রেক্ষিতে কেন মামার বাড়ি থেকে কোনো চিঠি এলো না। বন বাঁধা মাঠ দ্রুত গতিতে পেরিয়ে এগিয়ে চলছে আমাদের ট্রেন। বেশ কিছুক্ষণ ধরেই দেখছি ঈশান কোণে নিখোশ কালো মেঘ জমতে শুরু করেছে। তখন সবে সন্ধ্যা হয়েছে, তবে আকাশের চাঁদ বা ধ্রুব তারার কোনো একটিরও দেখা নেই। কারণ তার জায়গায় আকাশ জোড়ো জোড়ো হয়ে ঘন কালো মেঘ এবং মুহুর মুহুর বিদ্যুতের আলোয় আকাশের বুক চিরে যাচ্ছে। আমি ট্রেন থেকে নামলাম। স্টেশনের উপর ট্রেন একটুক্ষণ দাঁড়িয়ে আমাকে নামিয়ে দিয়ে হুইসেল বাজাতে বাজাতে স্টেশন ছেড়ে রওনা দিল। স্টেশনের লোক বিশেষ নেই, আমি ছাড়া আর 2-1 যাত্রী স্টেশনে নেমেছে। ধীরে ধীরে আকাশের চাপা মেঘ গর্জন ক্রমশই বেড়ে উঠল। সাথে পাল্লা দিয়ে চলল মেঘের চোখ রাঙানি। স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি শুরু হলো, ঝমঝম করে বৃষ্টির জন্য। চিন্তা ছিল না, ছাতা আমি সঙ্গে করে এনেছিলাম। ছাতা বের করে খাটিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। স্টেশনের বাইরে এসে দেখি 2-1টি ছোট ছোট দোকান ঘর, তার মধ্যে একটিতে আলো জ্বলছে। সামনে গিয়ে বুঝলাম এটা একটা চায়ের দোকান। চা খাওয়ার জন্য ঢুকলাম দোকানে। এতক্ষণে আকাশের গর্জন কিছুটা শান্ত হয়েছে, তবে হয়েই চলছে এক নাগাড়ে। দোকানদারটি আমার দিকে তাকিয়ে বললেন, বাবু, এখানে আগে কখনো দেখিনি। নতুন লোক বুঝি? আগে হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। তা এখানে কাজে না ঘুরতে? হ্যাঁ, এরকম ঘুরতে। আমার মামার বাড়ি এখানে। ও আচ্ছা আচ্ছা, তা চা খাবেন বাবু? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে হলে মন্দ হয় না। এই এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। আমার চায় তল্লাটের নাম গড়া। খান, এক্ষুনি শরীর মন তাজা হয়ে যাবে। এই
বলে সে মনে চা তৈরি করতে লাগলো। মিনিট খানেকের মধ্যে এক গ্লাস চা আমার হাতে তুলে দিল। চা হাতে নিয়ে চুমুক দিতেই বুঝলাম, না, সত্যিই লোকটা ভালো চা বানায়, খুব সুন্দর বানিয়েছে। তৃপ্তি করে এক কাপ চা খেয়ে ভাতটা ফেলে দিলাম। টাকা মেটাতে যাব এমন সময় লোকটা বলল, 5 মাইল। তার সঙ্গে টর্চ আছে? এই বৃষ্টি বাদলে অন্ধকারে 5 মাইল পথ হাঁটতে হবে? হ্যাঁ আছে, এনেছি সঙ্গে করে। তা আপনার মামার বাড়ির গায়ের নাম জানা আছে বাবু? থাকবে না কেন, মধুপুর। এই কথা শুনে লোকটা হঠাৎ ভয়ে কেমন সাদা হয়ে গেল এবং ভয়ে ভয়ে বলল, এই কোথায় কোথায় বললেন আপনার মামার বাড়ি? মধুপুর? এই যে এই রাস্তা দিয়ে চলে গেছে সোজা। আপনি যান যান, চলে যান এখান থেকে, এখান থেকে চলে যান। চায়ের দামটা দিয়ে দিই, তারপর চলে যাব। কোন চায়ের দাম? দিতে হবে না, আপনি চলে যান, দোকান বন্ধ করব, অনেক রাত হয়েছে। আপনি চলে যান তো, চলে যান। আরে কি মুশকিল, দামটা তো দেবো বলছি। লাগবে না, দাম লাগবে না, আপনি আপনি চলে যান, আপনি চলে যান। আমি ছাতা গুটিয়ে সেখান থেকে রওনা দিলাম। যেতে যেতে লক্ষ্য করলাম দোকানদারটা কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে থাকলাম, হঠাৎ কি হলো? বেশ ভালোই তো গল্প করছিল, কথাবার্তাও বেশ ভালো বলছিল, হঠাৎ মধুপুরের নাম শুনে এমন ঘাবড়ে গেল কেন? তবে বোধ হয় লোকটার মাথায় কোনো গন্ডগোল আছে, তা না হলে ভদ্রলোকের মতন কথা বলতো। এমন অভদ্র আচরণ কেউ করে নাকি? কি জানি বাবু। বৃষ্টির ধারা কখনো কমছে, আবার কখনো বা বাড়ছে। মেঠু পথে এর উপর দিয়ে আমি হেঁটে চলছি, মাথায় ছাতা ধরে, হাতে একটি জ্বলন্ত উজ্জ্বল টর্চ সামনের পথ প্রদর্শকের কাজ করছে। যেতে যেতে মাঝে মধ্যে টর্চ ঘুরিয়ে ফেলছিলাম ঝোপে ঝাড়ের উপর। খালি মনে হচ্ছে ঝোপঝাড়, বড় বড় গাছপালার পিছনে এই বৃষ্টি বাদলের মধ্যেও যেন কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। এমনিতে আমি খুব একটা ভীতু প্রকৃতির লোকও নই, তাও আমার গা ছমছম করতে লাগলো। তার জন্য দায়ী খানিকটাই পরিবেশ। যেমন বৃষ্টি লেগেছে, রাস্তায় কোনো আলো নেই, কোথাও কোনো বাড়ি দেখা যাচ্ছে না। এই হলুদের টর্চটুকুর আলোয় আমার ভরসা। অনেকক্ষণ বৃষ্টির ধাপাধাপির পর এবার বৃষ্টি কিছুটা ধরে এসেছে। এমন সময় বুঝতে পারলাম আমি মধুপুর পৌঁছে গেছি। দুই একটি কুড়ে ঘর এবং গাছের তলায় বেদি দেখতে বুঝলাম এখানেই গ্রামের বুড়োরা বসে আড্ডা মারে। আমি সামনের দিকে এগিয়ে চললাম, আরো কিছুটা গিয়ে ঢুকে পড়লাম আমার মামার বাড়ির উঠানে। আমার মামার বাড়ি সেগুলো ধরনের মাটির বাড়ি, খড়ের চাল। তো চারিদিকে দেখে মনে হয় এখানে 1-2 বছরের মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। ঝোপঝাড় গজিয়ে উঠেছে, এদিক ওদিকে পাতায় পাতায় ঘরের দাওরা একেবারে ময়লা হয়ে আছে। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। গ্রামের মধ্য দিয়ে আসার সময় কোনো লোকের গলার আওয়াজ বা কোনো লোকের দেখা আমি পাইনি। এর একটা কারণ, প্রচণ্ড বৃষ্টির জন্য হয়তো বাইরে ঘাটে কেউ নেই। গ্রামগঞ্জে এমনটাই হয়। যাই হোক, ছাতা বন্ধ করে বারান্দার উপর গিয়ে উঠলাম। ঘরের মধ্যে বা উঠানে কোনো আলো নেই। তবে কি বাড়িতে কেউ নেই? টর্চ লাইটের আলো চারিদিকে ঘোরাতে ঘোরাতে ডাক দিলাম, মামা, ও মামা, দাদু, দাদু, বাড়িতে কেউ নেই? ও মামা, ও অতুল মামা, বাড়িতে আছো?
মনে হলো ঘরের ভিতরে কেউ নেই। এদিক ওদিক টর্চ গড়িয়ে দেখছি, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোনো মানুষের কণ্ঠস্বর, কারো সারা শব্দ পর্যন্ত নেই। শুধু ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলছে। হঠাৎ পিছন থেকে একটা গলা শুনে চমকে উঠলাম। এ ওখানে। গলাটা শুনে শরীরের মধ্যে একটা হালকা শিহরণ খেয়ে গেল। পিছনে ঘুরে দাঁড়াতেই দেখলাম মামা, আমার প্রিয় অতুল মামা। তার গলাটা একটু কেমন যেন ধরা ধরা শোনালো। এতক্ষণ তো এখানে কেউ ছিল না। কেউ এলে তো আমি তার পায়ের শব্দ শুনতে পেতাম। হঠাৎ করে মামা এলো কোথা থেকে। আমার হাতে একটা হারিকেন ধরে আছে। মামার চেহারা আগের থেকে বেশ খারাপ হয়ে গিয়েছে। শরীর প্রায় শুকিয়ে রোগা হয়ে গিয়েছে। আরে মামা, তোমরা সব কেমন আছো? আছি একরকম। তুই কেমন আছিস রে ভাগ্নে? আর আমার দিদি কেমন আছে? আমি তো ভালো আছি। মার শরীরটা বছর দুই খারাপ যাচ্ছে, তাই আর আসা হয় না। আমার কলেজের ছুটি চলছে, তাই ভাবলাম ঘুরে আসি। তোমার চেহারা তো একেবারে ভেঙে গেছে মামা। কি অসুখ করেছিল নাকি? না, তেমন আর কিছু নয়। বললেই হবে। কি সুন্দর চেহারা ছিল তোমার। নিশ্চয়ই কোনো রোগে ধরেছে। আর গলার আওয়াজটাও কেমন খড়খড়ে লাগছে। ও, একটু ঠান্ডা লেগেছে। আর দাদু কোথায় মামা? এই প্রশ্নটা জিজ্ঞেস করায় হঠাৎ মামা চমকে উঠলেন এবং তাড়াতাড়ি বললেন, ভিতরে আছে। তুই এখান থেকে চলে যা, এইখান থেকে চলে যা। সেসব কথা তোকে পরে বলবো। তুই এখান থেকে চলে যা দেখি। এখানে দাঁড়াস না। এখান থেকে চলে যা, চলে যা। মামার কথা শুনে আমি ভারী অবাক হয়ে গেলাম। এ কি ব্যবহার রে বাবা! আরে এত রাত্রে যাব কোথায়? মামার পিছন থেকে দাদুর গলা শোনা গেল। কে কোথায় যাবে এত রাত্রে? দাদু আমাদের দুজনের সামনে এসে দাঁড়ালো। আমি সবে বলতে যাচ্ছি যে মামা চলে যেতে বলছে, তার আগেই মামা আমার কথা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে বলল, দেখো না বাবা, নিখিল এখনই এলো। আবার বলছে এত রাত্রেই ফিরে যাবে। আমি বলছি আজ রাতটা থেকে যা। হ্যাঁ দাদু ভাই, আজ রাতটা তোমাকে থেকে যেতে হবে। মামার উপর ভীষণ রাগ হলো আমার। আমার নামে শুধু শুধু মিথ্যা কথা বলার জন্য। আজকে রাতটা থাকবো বলেই তো ভাবছি। দাদু আবার বলল, আজকে রাতটা তোমাকে থেকেই যেতে হবে। এতদিন পরে এলে, দুটো ভালো মন্দ খাবে। থাকো একদিন, থাকো একদিন এখানে, তারপর বাড়ি যাবে। বাবা, আমাদের ঘর দুয়ারের যা অবস্থা, ওকে অন্য কারোর বাড়িতে রেখে আসি। অমনি দাদু চোখ পাকিয়ে বলল, সে কি কথা? আমার নাতি আমার বাড়িতে না থেকে ও কারোর বাড়িতে থাকবে? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব মাথা থেকে বেরিয়ে গেছে? যাও গিয়ে পেছনের ঘরটা পরিষ্কার করো, ওখানেই থাকবে। আমি আমি এক্ষুনি পরিষ্কার করছি। এই বলে মামা বেরিয়ে গেল। আমি দাদুকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, চারিদিকে এত আগাছা আবর্জনা জমে আছে কেন দাদু? আসলে কি বলতো দাদু ভাই, আমরা দুজন লোকে থাকি, তেমন পরিষ্কার করা হয় না। মামার শরীরে কি হয়েছে? তোমার শরীরটাও তো দেখছি ভেঙে গেছে। মামার শরীরটাও বেশ ভেঙে গেছে। কলকাতায় গিয়ে না হয় কোনো ডাক্তার। ও কিচ্ছু না, সেসব বড় হবে তো। তুমি এখন এতটা পথ অতিক্রম করে এসেছো,
এখন একটু বিশ্রাম দেবে, চলো। এই বলে আমি দাদুর সাথে বাড়ির ভিতরে গেলাম। যে ঘরটায় আমাকে থাকতে দিয়েছে সেই ঘরটাতে আগে মা আর আমি এলে দুজনে থাকতাম। আজ আমি একাই থাকবো। ও তো ঘরের বিছানাপত্র ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে মামা। তবে ঘর যে অনেক দিন ব্যবহার করা হয়নি তা ঘরের উপরের দিকের দেয়াল দেখলেই বোঝা যায়। বড় বড় মাকড়সার জাল, তার মধ্যে অজস্র ধুলো জমে আছে। এতটা পথ হেঁটে আসায় সত্যি শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল। পরিষ্কার ধবধবে বিছানা পেয়ে একটু গড়িয়ে নিলাম। ঘন্টা দুয়েক পর যখন আমার চোখে হালকা একটা ঘুর ঘুর ভাব এসেছে, তখন দরজা খুলে দাদু ঘরে এলো আর বলল, দাদু ভাই, রাত তো অনেক হলো, এবার খাওয়া দাওয়াটা করে নেবে চলো। এতটা পথ এসেছো, শরীরের উপর দিয়ে ধবল গিয়েছে, খিদে পেয়েছে নিশ্চয়ই। চলো চলো, খাওয়া দাওয়া করে নিবে চলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। দাদু ঘর থেকে চলে গেল। বসে বসে শুনতে পেলাম বাইরে এক নাগারে বৃষ্টি হয়ে চলছে। খানিকক্ষণ পরে বাইরের বারান্দায় এসে দেখি দাদু আর মামা দাঁড়িয়ে আছে ঘরের সামনের বারান্দায়। বারান্দাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। তার একপাশে থালা সাজিয়ে খাবারের ব্যবস্থা করেছে। আমি খাবারের সামনে এসে দাঁড়িয়ে বললাম, তোমরা খাবে না? না দাদু ভাই, আমরা এখন খাবো না, তুমি খেয়ে নাও। মামাও খাবে না? তখনই আমি খেতে বসে গেলাম। বসে তো অবাক হয়ে গেলাম, এত সব আয়োজন এরা কখন করলো? ভাত, সোনামুখের ডাল, মাছের কালিয়া, খাসির মাংস। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, এত কিছু তোমরা সব করলে কখন? এত অনেক রকম পথ। আমরা ঠিক ম্যানেজ করে নিয়েছি, তুমি অত চিন্তা করো না, খাও। খেতে খেতে বুঝলাম প্রত্যেকটা পদই সুস্বাদু। মাছ, মাংস, ডাল সবই স্বাদে গুণে ভরপুর। তৃপ্তি করে খেতে থাকলাম। ভাতের পরিমাণটা দেখে প্রথমে মনে হয়েছিল এত সব খাবো কি করে। খাবারগুলো এত সুস্বাদু যে সবই খেয়ে ফেললাম চেটেপুটে। এক থালা ভাত কখন যে উধাও হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার গিয়ে হাতটা ধুয়ে শুয়ে পড়ো, অনেকটা পথ অতিক্রম করে এসেছো, শুয়ে পড়ো যাও। আমি উঠে গেলাম। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘরে একটা হারিকেন জ্বলছে। এখন বৃষ্টির তেজটা একটু কমেছে। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, রান্নাগুলো যেই করুক, দাদু হোক বা মামা, সেগুলোর স্বাদ অতুলনীয়। এইসব নানান কথা ভাবছি। ট্রেনে আসা থেকে এখানে নেমে সে অদ্ভুত চাওয়ালা, মামার বলা অদ্ভুত কিছু কথার মানে বুঝতে না পারা, সেইগুলো নিয়ে মনের মধ্যে এক প্রকার নাড়াচড়া করছে। ইতিমধ্যে কখন যে আমার ঘুমে চোখটা লেগে গেল বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল চাপা একটা ঝগড়ার শব্দে। চোখটা খুলে বুঝলাম পাশের ঘরে কেউ বুঝি ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে তা বোঝা যাচ্ছে না। খুব চাপা স্বরে ফিসফিসিয়ে কথা হচ্ছে একে অপরের মধ্যে। কি নিয়ে আসলে ঝামেলাটা হচ্ছে সেটা বুঝতে পারলাম না। সেটা শোনার জন্য মনের মধ্যে প্রবল ইচ্ছা জাগলো।
সেই ইচ্ছেটাকে দমন করতে পারলাম না। বিছানা থেকে উঠে গিয়ে আস্তে করে দরজা খুলে দেখতে পেলাম পাশের ঘরে আলো জ্বলছে। আর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, দরজাটা ফাঁকা হয়ে আছে। সে ফাঁক দিয়ে যে দৃশ্যটা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইলো। দেখলাম আমার দাদু আর মামা দুজনেই চাপা সরে ঝগড়া করছে। এখন আর তাদেরকে মানুষ বলা চলে না। তাদের মুখের একাধিক জায়গায় ক্ষত বিক্ষত, কি পরিমাণ দাগ তা বলে বোঝাতে পারবো না। তারা পরিণত হয়েছে এক বিবর্ষ আদিম মূর্তিতে। তাদের চোখের মণি দুটো আগুনের ফাটার মতো জ্বলছে। সে দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বুকের কাছে হৃৎপিণ্ডটা মনে হচ্ছিল ধপধপ ধপধপ করে লাফাচ্ছে। এমন করে লাফাচ্ছে যে আমার মনে হলো আমার ভিতর থেকে আমার হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এমন দৃশ্য দেখায় আমার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে আসতে চেয়েছিল। সেটাকে কোনো মতে অনেক কষ্ট করে চেপে ফেললাম। আমি শুনতে পেলাম আমার মামা বলছে, বাবা, তোমার নাতি হয়, ওকে ছেড়ে দাও। আমি বলছি, ওকে ছেড়ে দাও, তোমার নাতি হয়। তো কি হয়েছে? অমন সুস্বাদু কচি নরম মাংস কতদিন খাইনি। আজ রাতটা থাক, ওকে কাল খাবো। না বাবা, তা হতে পারে না। ওকে আমরা ছোট থেকে মানুষ করেছি, বড় হতে দেখেছি। তুমি ভুলে যাচ্ছ, হাজার হোক ও আমাদের আপনজন। এখন আমাদের কাছে কেউ আপন নয়, আর কেউই পর নয়। তুই বেশি মাতাব্বরি করিস না। আমি যা করছি আমাকে করতে দে। বেশি বাড়াবাড়ি করলে তোর ভাগ্যে দুঃখ আছে। দুঃখ আছে কিন্তু 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 এ হয় না। একে আমি ছোট থেকে মানুষ করেছি। ওকে আমি কত জায়গাতে ঘুরতে নিয়ে গিয়েছি। আমি এই দৃশ্য কিছুতেই দেখতে পারবো না। তুমি এটা করবে না বাবা। আমি আমি তোমার জন্য অন্য কিছু ব্যবস্থা করে দেব। অন্য কিছু হবে না, ওকেই চাই। তুই এখন এখান থেকে যা, এখান থেকে যা। আমি এটা দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি হলো? আমি আমি এ কোন বিপদের মধ্যে এসে পড়েছি? হে ঈশ্বর, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। কি অবস্থা এদের? এরা এরা এরকম করে কথা বলছে কেন? আমি কিছুই বুঝতে পারলাম না। ধীরে ধীরে আমি এক পা করে টিপি টিপি করে আমার ঘরে ফিরে এলাম। ঘরের ভিতরে এসে দরজা বন্ধ করে ছিটকানি দিয়ে দিলাম। তারপর বিছানায় বসে ভয়ে ভয়ে কাঁপতে লাগলাম। এবার এবার আমি এদের হাত থেকে পালিয়ে যাব কি করে? আমার আমার ভালো চায় আমার মামা, কিন্তু তারও এই অবস্থা হলো। দেখলাম ঘরের মধ্যে একটা মূর্তি ধীরে ধীরে আবছা হয়ে ফুটে উঠতে লাগলো। এই দৃশ্য দেখে ভয়ে আমি কাঁটা হয়ে গেলাম। এইসব এইসব কি দেখছি আমি? নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলাম না। মামা ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। তখন তার রূপ শান্ত। মামা আমাকে বলল, তুই জেগে আছিস? ভালোই হয়েছে, তোকে একটা কথা বলতে এলাম। এই কথাটা তোকে শুনতেই হবে। তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা। এখন না গেলে আর কোনোদিনও সে সুযোগটি পাবি না।
মামা, মামা, তোমাদের এই অবস্থা হলো কি করে? আমি আমি সব দেখেছি, সব শুনেছি। দাদু, দাদু আমার মাকে মেরে ফেলতে চায়। আমাকে সব খুলে বলো। বেশি সময় নেই আমাদের হাতে, যতটা সম্ভব তোকে বলছি। আমাদের জীবন বেশ ভালোই কাটছিল। আজ থেকে বছর দুয়েক আগে হঠাৎ গায়ে কলেরা শুরু হয় এবং সেই কলেরা রোগে পুরো গ্রাম উজাড় হয়ে যায়। আমরাও কলেরায় ভুগে মারা যাই। তখন থেকে আমি আর তোর দাদু প্রেত হয়ে এ বাড়িতে ঘুরে বেড়াই। এই গ্রামের সব লোকই মরে বোধ হয়ে গিয়েছে। এরা রাত হলেই ঘুরে বেড়ায়। তুই যদি দিনের বেলায় আসতিস তাহলে আমাদেরকে দেখতে পেতিস না। সন্ধ্যের পর থেকে আমাদের মতো অপদেবতাদের আনাগোনা শুরু হয় এই গ্রামে। এখন তুই আর দেরি করিস না, তুই পালা। আর বেশি দেরি হলে আমি তোকে বাঁচাতে পারবো না। আমি তোকে বাঁচাতে পারবো না। এখনই চলে যা। আমি তখনই বিছানা থেকে উঠে দাঁড়ালাম, বললাম, কোন দিকে যাব? কোন দিক দিয়ে পালাবো? বাবা বাড়ির পিছন দিকে গিয়েছে, তুই সামনের দিক দিয়ে যা। রাস্তায় কারোর সাথে কথা বলবি না, কারোর কোনো কথায় সাড়া দিবি না। আমি তোর সঙ্গে আছি, তোর কিচ্ছু হবে না। আমি পা টিপে টিপে সবে ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দা থেকে উঠানে নেমে চলে আসতে যাব, হঠাৎ একটা খচমচ শব্দ শুনি ঘরে ঘরের উপরের চালের দিকে আমার নজরটা পড়ল। একটা দৃশ্য দেখে আমার আমার শরীর একটা কাঁটা দিয়ে উঠলো। দেখতে পেলাম ঘরের চালের উপর দাদু বিকৃত দেহে বসে আছে, বসে বসে পা দুলাচ্ছে। একটা ছাগলের কাটা মুন্ডু, সে মুন্ডু থেকে দাদু এক নিঃশ্বাসে রক্ত পান করছে। আমি দাঁড়িয়ে সব লক্ষ্য করছি। হঠাৎ হঠাৎ একটা কথা আমার কানে বেজে উঠলো। কে যেন বলল, দাঁড়াস না ভাগ্নে, পালা পালা। অমনি আমি ছুটতে শুরু করলাম। তখন পিছন থেকে ভেসে এলো একটা কর্কশ কণ্ঠস্বর। দাদু ভাই, কোথায় যাচ্ছ? দাদু ভাই, আমাদের অতিথি আর দুটো দিন কাটিয়ে যাও। আমাদের অতিথি আর দুটো দিন কাটিয়ে যাও। যেও না দাদু ভাই, চলে যেও না। আমি সমস্ত কথাকে উপেক্ষা করে মনের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত শক্তি সঞ্চয় করে দৌড়াতে থাকলাম। মনে হচ্ছিল পথ যেন আর শেষ হয় না। গাছপালা, ধান ক্ষেত, সমস্ত কিছুকে পেছনে ফেলে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। অনেকক্ষণ দৌড়ানোর পর যখন আমার অনেকক্ষণ দৌড়ানোর পর আমি একটু দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল এখনই আমার প্রাণটা বেরিয়ে আসবে। তখন সামনের দিকে তাকিয়ে দেখলাম মিট মিট করে আলো জ্বলছে। আমি ভাবলাম সম্ভবত এটা সেই দোকানটাই, যেই দোকানে আমি আমি চা খেতে এসেছিলাম। তার কাছাকাছি এসে আমি একটা জোরে আর্তনাদ করে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি শুয়ে আছি একটা অচেনা ঘরের ভিতরে, একটা অচেনা বিছানায়। ভেঙে রুদ্ধ শ্বাসে উঠে বসলাম বিছানার উপর। সামনে বসে আছে
আগের দিনের সেই চাওয়ালা আমাকে উদ্বিগ্ন হতে দেখে বললেন, ব্যস্ত হইও না বাবা, তুমি এখন নিরাপদে আছো, আর কোনো চিন্তা নেই। বড় বিপদ হয়েছিল তোমার, বেঁচে গেছো, খুব বাঁচা বেঁচে গেছো। এবার কাল রাত্রিতে ঘুরে যাওয়ার সমস্ত ব্যাপারটা আমাকে খুলে বলো দেখি। আমি মনে মনে খুবই মুচড়ে পড়েছিলাম, কিন্তু আমার শরীর ভেঙে পড়েনি। তাই পুরো ঘটনাটা তাকে আমি গুছিয়ে বললাম। সমস্ত কিছু শুনে তিনি গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, আমি আগেই জানতাম তোমার এরকম কিছু একটা হবে, কিন্তু তুমি নতুন লোক, আমার কথা কি আর বিশ্বাস করবে? করবেই বা কেন? আর তুমি যদি কোথাও যেতে চাও, আমি তো আর তোমার বাধা হতে পারি না, বা বাধা দিতে পারি না। তাও আমি বাধা দিতাম, কিন্তু তুমি যখন বললে তুমি মধুপুরে যাবে, আমি ভাবলাম বোধহয় তুমি মানুষ নও, তুমিও ভূত। কারণ মধুপুর গায়ে কোনো জীবিত মানুষ যায় না। জায়গাটির নাম যে মধুপুর ছিল, বা মধুপুর বলে একটা গা ছিল, সেটাই লোকে ভুলে গেছে। তাই বলে ভূতের গা, সেখানে নাকি দিনের বেলাও অনেক ভূত দেখা যায়। আমাদের এসব অঞ্চলে কলেরার প্রভাব বড় ভয়ঙ্কর, সেই প্রভাবই পড়েছিল ওই মধুপুরের উপর। একটা লোকও বাঁচেনি, এমনকি যারা পালিয়েছিল শুনেছি তাদেরও কেউ রক্ষা পায়নি। তোমাকে একটা কথা বলি, দাদু আর মামার নামে গগাই পিন্ডি দেওয়ার ব্যবস্থা করো। কতদিন আর ওই ঘরে তাদের আত্মা বন্দি হয়ে থাকবে? ওরা মুক্তি পাক, শান্তি পাক, তাহলে সবার জন্যই মঙ্গল। তারপর আমি ওই চাওয়ালাটার কথা মতো ঠিক তাই করলাম। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরো গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরো এরকম গল্প আসতেছে যা আপনাদের অনেক ভালো লাগবে।